কি বলবো রিসার্চ ডিজাইন কমন থিম। তারপরে আমরা এইগুলো আপনি দেখে নিন। আমি এবার আরো কিছু কনসেপচুয়াল পয়েন্ট অ্যাড করতে চাই। একটা হচ্ছে হোয়াট ইজ থিওরি। কে বলতে পারবে হোয়াট ইজ থিওরি? থিওরি কি জিনিস? থিওরি, হোয়াট ইজ থিওরি? হোয়াট ডাজ থিওরি টেল আস? থিওরি কি বলো তো? থিওরিটা কি? That can always pop. Yeah, true, because it is tested. Theory tries to explain a phenomena by giving their relationship among the variables and to try to establish a fact. Always, theory কাজ হচ্ছে একটা ঘটনাকে অনুপঙ্খ বিশ্লেষণ করার যে উপাদানগুলো আছে তার সাথে তার সম্পর্ক কি, একটা বাড়লে আর একটা কমলে অথবা কোনটার কি কন্ডিশনে কি রোল প্লে করে, এই ধরনের একটা কম্পোজিট ফ্যাক্টকে যখন যুক্তি এবং বুদ্ধি দিয়ে এক্সপ্লেইন করা হয় তখন আমরা মনে করি যে এটা থিওরি সংগঠিত হয়। তা আমরা it tried to explain if and then situation. For example, if the supply is less, the price will be high. If the supply is less, the price will be high. Demand-এর কথা আমরা বাদ দিলাম, ঠিক আছে? অর্থাৎ সাপ্লাই বাড়ানো ছাড়া প্রাইস কমানোর কোনো রাস্তা নেই। এটা একটা থিওরি, এস্টাবলিশড ফ্যাক্ট। এখন আমরা যদি আরেকটু দেখি যে একটা পুকুরে নরমালি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় নির্দিষ্ট পরিমাণ মাছ তারা জীবিত থাকতে পারে। ধরেন একটা 220 ফিট কি বলবো স্কোয়ার ফিট অথবা স্কোয়ার অথবা 1 হেক্টর অথবা 1 ডেসিমাইল বা 15 ডেসিমাইল একটা পুকুরে, কিউব ডেসিমাইল বলতে হবে বা স্কোয়ার কিলোমিটার যাই বলি, এরকম একটা এলাকার মধ্যে 2 লক্ষ পরিমাণ মাছের পোনা বেঁচে থাকতে পারে। বিকজ অফ মাছের পোনার সাথে আমার সম্পর্ক হচ্ছে অক্সিজেনের। অক্সিজেন যত পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হবে এর বেশি পরিমাণ মাছ ছাড়লে এখানে বেঁচে থাকতে পারবে না। আইদার আপনাকে নতুন অক্সিজেন ইম্পোর্ট করতে হবে অথবা সাইজ বাড়াতে হবে, এই ওয়াটারের পরিমাণ বাড়াইতে হবে অথবা মাছ কমাতে হবে। বুঝতে পারলাম? সায়েন্স এর মধ্যে আর কিছু নাই। এখন থিওরি ইজ, এটাকে বলা যায় যে অ্যাকসেপ্টেড ফ্যাক্টস অথবা থিওরি ইজ অ্যাকসেপ্টেড রিয়েলিটি। অ্যাকসেপ্টেড থিওরি এক্সপ্রেস ফ্যাকচুয়াল জাজমেন্ট। যে কোনো কিছু যে কেন হইছে, কি হইছে, কিভাবে হবে, এই জিনিসগুলা থিওরি এক্সপ্লেইন করে। যাও হ্যাঁ, এখানে ওকে, এখানে আমি বলতেছি until further truth is explored. If it is challenged, then new theory will come out. ঠিক আছে, আপনি একটু অ্যাডভান্স থিঙ্কার। এটা বলছি কারণে যে থিওরি is accepted if it is not challenged, but until further truth is not added. ঠিক আছে, থিওরি ওই পর্যন্ত ঠিক যেই পর্যন্ত না এটা চ্যালেঞ্জ না হইছে। চ্যালেঞ্জ হয়ে যদি নতুন কোনো কিছু অ্যাড করা যায় তাহলে আবার থিওরিটিক্যাল চেঞ্জ হবে। ঠিক আছে, সো এটা ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে থিওরি ইজ নট আলটিমেট ট্রুথ অলওয়েজ। ঠিক আছে, প্রত্যেক থিওরি কোনো না কোনো ত্রুটি
that truth is explored, এই পর্যন্ত ধরে নেওয়া হবে যে থিওরি is okay. যে নিউটনের থার্ড ল এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে এটার বিরোধী শক্তি আছে, ঠিক আছে? এখন ই ইকুয়াল টু এম স্কয়ার, এর বাইরে কোনো সত্য কেউ কোন সায়েন্টিস্ট যদি বলতো না এই এগুলো আছে, তাহলে ওরা এটা ডিসপ্রুভ হতো। এখন ওই চ্যালেঞ্জটা আমরা আগ পর্যন্ত বা নতুন সত্য আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত ওইটাকে আমরা একসেপ্টেড ফ্যাক্ট হিসেবে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা এই জিনিসগুলা আর আপনাদের সাথে শেয়ার না করে এটা করলে বুঝবেন। আমার কাছে মনে হয় যে রিসার্চের প্রথম এবং অন্যতম প্রধান কাজ হচ্ছে রিসার্চ ট্রাই টু add something to the theoretical knowledge. অর্থাৎ রিসার্চ করতে হলে থিওরি লাগে, ঠিক আছে? রিসার্চ ইনিশিয়েট এ থিওরি। আবার কি বলছে রিসার্চ হেল্প রিকাস্টিং থিওরি। রিসার্চ আপনার থিওরিকে কিছু কিছু জায়গায় মডিফাই করতে পারে। রিসার্চ রিফোকাসেস থিওরি, অর্থাৎ আপনি যে চলকগুলো নিয়ে ব্যাখ্যা করছেন এগুলো চেঞ্জ হইলেও রিসার্চের আপনার রিসার্চ লাগবে বা থিওরির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। অনেক সময় থিওরিকে সংশোধন করতেও রিসার্চ প্রয়োজন, অর্থাৎ উইদাউট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উই ক্যানট অ্যাড নিউ নলেজ, ঠিক আছে? এখন আমরা এইটা জানার পরে আমরা দেখলাম হোয়াট ইজ ভেরিয়েবল। কে বলতে পারবে ভেরিয়েবল কি? চলো হ্যাঁ, খুব ছোট সংজ্ঞাটা হচ্ছে ভেরিয়েবলস দ্যাট ভেরিজ। ভেরিয়েবল ইজ দ্যাট হুইচ ভেরিজ, যেটা পরিবর্তন হয় এটি ভেরিয়েবল, ঠিক আছে? a measurable dimension of a concept, যেটা আপনি দেখে নিয়েছেন। আমি যদি বলি ভেরিয়েবল দুই ধরনের, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারোর উপরে নির্ভর করে না, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? এখন আমি যদি বলি এডুকেশন আর একটা বললাম করাপশন, এই দুইটার মধ্যে কোনটারে আমি ইন্ডিপেন্ডেন্ট ধরবো, কোনটা ডিপেন্ডেন্ট ধরবো? কেউ ধরবে? both of them can be independent. ওকে, তার মানে হচ্ছে যে এটা আপনার ব্যাখ্যা। Both of them can be dependent and independent. অধিকাংশ ক্ষেত্রে আমরা এই কাজটা করি যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা দেখার চেষ্টা করছি কি যে আমরা একটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরছি আর একটাকে ডিপেন্ডেন্ট না, দুইটাই ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাইর করাটা হচ্ছে রিসার্চের মধ্যে আমাদের একটা বড় অবজেক্টিভ। আমি যদি করাপশনকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি, এডুকেশনকে ইন্ডিপেন্ডেন্ট ধরি, তাহলে আমার হাইপোথিসিস হচ্ছে যে করাপশন ডিপেন্ড অন many factors, one of the factors is education, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এই কনসেপ্টের মধ্যে দিয়ে আমি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটা বুঝলাম, অর্থাৎ আমি যেটার সাপেক্ষে আরেকটা কিছু জানতে চাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, জেনারেলি রিসার্চের ক্ষেত্রে হয় ইন্ডিপেন্ডেন্ট আমি ধরি ওই জিনিসগুলো যেখান থেকে আমি তার এই নির্ভরতা কোন কোন বিষয়ের ফ্যাক্টরগুলো বাইর করার চেষ্টা করি, ওটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্টে যাই, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনার এই আরেকটা জিনিসে যাই, হাইপোথিসিস। হাইপোথিসিস কি জিনিস, কে বলতে পারবে? এখন এটা একটা ফাউন্ডেশন কোর্স, সবাই কথা বললে তো আর এটা আপনি হাত তুলেন, এটা বেস্ট। হ্যাঁ, আপনি বলছিলেন, বলেন। আমি
হচ্ছে হাইপোথিসিস হচ্ছে এমন একটা জিনিস দ্যাট নট ইয়েট প্রুভেন অ্যাজাম্পশন। ওকে, আপনি কি বলতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আমি যদি এইভাবে বলি, এই হাইপোথিসিস হচ্ছে any concept, any propositions, any argument, any logic, any statement, any utterance that is yet to be proved. মানে এটাকে বইয়ের ভাষা না, নিজের বোধগম্য ভাষায় বলতে হবে, বলার জন্য বলতে হবে a testable idea, proposition, assumption, construction, argument can be hypothesis. যেটা not yet proven but going to be testing. ঠিক আছে, এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম যে a testable idea, a testable argument, a testable statement, a testable thinking, a testable assumptions, a testable proposition, a testable concept, যাই বলি এটাকে বলা যাবে হাইপোথিসিস। হাইপোথিসিস আপনি নিজে দেখে নিন। আমরা আরেকটা জিনিস একটু জানা প্রয়োজন, সেটা হচ্ছে অনেক কনসেপ্ট আসতেছে, আমি জানি না সবগুলো মাথায় থাকবে কিনা। আজকে যেই একটু দেখে ফেলতে হবে, তাহলে দেখবেন অনেক জিনিস মনে থাকবে না। ইউনিট অফ অ্যানালাইসিস, দিস ইজ অ্যানাদার ভেরি ক্রিটিক্যাল থিংকিং। ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে ভেরিয়েবল এবং ইউনিট অফ অ্যানালাইসিস, এটা আপনার অনেক সময় কনফিউশন হয়। ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে বেসড অন হোয়াট my thinking will be done. For example, unit of analysis হইতে পারে একটা সোসাইটি, হইতে পারে একটা কান্ট্রি, হইতে পারে একটা মানুষ, হতে পারে একটা ঘটনা, হতে পারে একটা ইনস্টিটিউশন, হতে পারে। ঠিক আছে, এটা অনেক ধরনের বিষয় আসতে পারে, প্লেসেস হতে পারে, ন্যাশন হতে পারে, প্রোগ্রামস হতে পারে। দিস ক্যান মানে যে কোনো জিনিসই ইউনিট অফ অ্যানালাইসিস আসতে পারে। এখন এই ক্ষেত্রে সাধারণত দুই রকম ভুল হয়। দুই রকম ভুলের মধ্যে একটা হচ্ছে আপনার এটাকে বলবো, আমি ধরেন আমার চিন্তা হচ্ছে হেলথ মিনিস্ট্রির, পুরো হেলথ মিনিস্ট্রির একটা সাংগঠনিক বিশ্লেষণ করব, an institutional analysis of DG Health। একটু বোঝার দরকার আছে, এজন্য একটু ফ্লোরে যাচ্ছি। এখন what do I need? একটা ইনস্টিটিউশনাল অ্যানালাইজ করতে গেলে আমার দরকার কি? আমি জানতে চাই এই প্রতিষ্ঠানের কতগুলা পজিশন আছে। দেখলাম, আমি লিটারেচার দেখলেই পাবো প্রত্যেকটা পজিশনের ফাংশন কি, দেখলাম আমি বাজেট কি, রোল কি প্রত্যেকটা পজিশনের, এইটার যে কোঅর্ডিনেশন মেকানিজম আছে, এইখানের মেকানিজম গুলো কি, কন্ট্রোল ওভারটা কিভাবে হচ্ছে, কে কারে সুপারভাইজ করতেছে। ইনস্টিটিউশনাল অ্যানালাইসিস জানার জন্য perhaps I do not need to discuss with anyone else. কিন্তু আমি যদি এরকম বলি যে what is the performance of DG Health, তখন বিভিন্ন ম্যানেজার, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সেকশনস,
বিভিন্ন ডাক্তারদের সাথে কথা না বলে আই ক্যানট কনক্লুড অ্যাবাউট দি পারফরমেন্স, এবং পারফরমেন্স দেখতে গেলে আমার চার্টারও দেখতে হবে যে এইখানে কোন ডিপার্টমেন্টের পারফরমেন্স মূল্যায়ন করার জন্য কি কি ইন্ডিকেটর সেট করা আছে। আমি কি বুঝাইতে পারলাম কি? জিনিসটা হচ্ছে যে what my point of thinking is, ওটাই হচ্ছে ইউনিট অফ অ্যানালাইসিস, যে আমি ব্যক্তির পারফরমেন্স দেখবো না প্রতিষ্ঠানের সাংগঠনিক পারফরমেন্স অ্যানালাইজ করব, বা ইনস্টিটিউশনাল অ্যানালাইসিসের মধ্যে আমি দেখলাম যে আমি শুধুমাত্র চার্টার অফিসিয়াল ডকুমেন্টগুলো দেখে কিন্তু আমি বাইর করতে পারবো যে এই ইনস্টিটিউশনের এই সমন্বয়ের মেকানিজম কি, এই ইনস্টিটিউশনের রোলগুলো কিভাবে, মানে রোলের মধ্যে ডুবিয়াসনেস আছে কিনা, এর মধ্যে দ্বৈততা আছে কিনা, এগুলো আমি বাইর করতে পারবো। এইখানে ধরেন একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আমরা অনেক সময় দেখা যায় যদি এরকম বলি the officials come or joins into foundation course that word will all get A++, যে যারা নিটোর থেকে ফাউন্ডেশন কোর্সে আসছে তারা সবাই ডাবল A পাবে। নিপোর্ট থেকে যারা আসছে তারা তাদের ডাক্তারদের বা সাধারণ অফিসাররা তারা সবাই 90% এর উপরের নাম্বার পাবে। আমি একটা স্টেটমেন্ট বললাম, আমার স্টেটমেন্টটা কি রাইট না রং? পারহ্যাপস রং। কেন রং? আমি করতে যাচ্ছি ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস, কিন্তু করে ফেলছি গ্রুপ অ্যানালাইসিস। আমার প্রত্যেকটা অফিসারের অ্যাসেসমেন্ট ছাড়া আমি গ্রুপ অ্যানালাইসিস করতে পারবো না। বুঝতে পারলাম? এই যে আমি যখন এটা দুই ধরনের ফলস হয়, একটা হচ্ছে এই টু কাইন্ডস অফ ফলাসি অকার্স, একটা হচ্ছে ইকোলজিক্যাল ফলাসি আর একটা হচ্ছে রিডাকশন। এখন ইকোলজিক্যাল ফলাসি কখন হয়? আমি যদি বলি all PhD students are talented, but it doesn't mean that all will get A++. ঠিক আছে? আমি মূল্যায়ন করতে যাচ্ছি ব্যক্তিকে, কিন্তু আমি মানে ইউনিট ধরছি গ্রুপকে। দিস ইজ রং, এটা করা যাবে না। অপোজিটলি যদি আমার অ্যানালাইসিস থাকে রিডাকশনিজমের ক্ষেত্রে, দিস ফল্ট অকার্স when a researcher draw inference about groups, societies or nations directly from evidence gathered about the behaviors of individuals. বিদেশে যে ধরেন আমি খুব খারাপ ব্যবহার করছি বিদেশে যে সাথে গালি দিয়ে বসছে, বাংলাদেশি লোকজন সব ফাউল, এটা করা যাবে? মানে একজন বাংলাদেশি দিয়ে আপনি সমস্ত বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে পারবেন না স্যার। যেটা আমরা সবসময় ভুল করি। আমরা সবসময় ভুল করি যে একজনের উপরে, যেমন ধরেন এই ধরনের ভুল হলে তখন এটা বলতে হবে রিডাকশনিজম বা ইন্ডিভিজুয়ালিস্টিক ফলাসি। অর্থাৎ আপনি গ্রুপ অ্যানালাইজ করলে গ্রুপকেই ধরতে হবে ইউনিট অফ অ্যানালাইসিস হিসাবে, আর যদি আপনি ইন্ডিভিজুয়ালকে অ্যাসেস করেন তাহলে ইন্ডিভিজুয়ালকে বেস করেই আপনি অ্যানালাইজ করতে হবে, ওখানে আবার গ্রুপ করলে হবে না। ঠিক আছে? যেমন ইন দি লাস্ট ওয়ার্ল্ড কাপ ব্রাজিল ব্রাজিল তো না, আমি বলবো যে আর্জেন্টিনা উইন্স দি কাপ ডিউ টু দি মেসি's পারফরম্যান্স। দিস ইজ রং অ্যাটাকস। হোয়াই? Football is not a game of Single one person. ঠিক আছে? এইরকম ভাবে আমি কখনোই কোনো কনক্লুশনে যেতে পারবো না। এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন আমি এই জায়গায় আইসা আমি একটু জাস্ট এই পর্যন্ত যা পড়াইছি এইটার একটা উদাহরণ তৈরি করি। উদাহরণটা হচ্ছে এরকম যে ধরেন আমরা জানার চেষ্টা করলাম থিওরি কি, আমরা ভেরিয়েবল জানলাম, ইউনিট অফ অ্যানালাইসিস জানলাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জানলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জানলাম। এখন
আমরা যে কিভাবে রিসার্চ থিওরি বিল্ডিং করে এইটা জানার জন্য আমি ধরেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এরকম, আমরা এখানে কতজন ডাক্তার? 35। 34 আমার স্বপনে 35ই ধরি। 35 জন মিল্লা আমরা নীলাচলে গেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পিকনিক করা। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে। যখনই আমি নীলাচলে গেলাম, এই যে পানি ফোটা শুরু করছে আগে বা 100 ডিগ্রি পার হয়ে গেছে, পানি ফোটা শুরু করে। What are the cause that can either enhance or delay the boiling of water? কি কারণে হতে পারে? স্যার উপরে প্রেসার বেশি। আচ্ছা, হ্যাঁ, একটা হতে পারে হাইট, একটা হতে পারে প্রেসার, আর একটা কি হতে পারে? টেম্পারেচার, আর কি হতে পারে? জি একটা ফ্যাক্টর হতে পারে। জি কি? অল্টিটিউড একটা ফ্যাক্টর হতে পারে। গ্র্যাভিটি। অর্থাৎ হাইট, জি, প্রেসার, টেম্পারেচার, অল্টিটিউড। মাটির নিচেও হয়তো ফ্যাক্টর হতে পারে। উই ডোন্ট নো। মাটির নিচে যদি যাই, সেখানেও দেখা গেল যে আপনার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আগেই পানি ফোটা শুরু করতে পারে, অথবা সময় বেশিও লাগতে পারে। আমার এই যে নতুন সত্য আবিষ্কার হলো, এই সত্যর ফলে আমার আগের যে থিওরিম ছিল সেটা কিন্তু চেঞ্জ হলো। আমি এখন থিওরিমে বলতে হবে, আগে বলতাম যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। যখনই আমি টেস্ট করলাম, অন্য জিনিস পাইলাম, আমার বলার জন্য আমি বলতে হচ্ছে, কি বলতে হচ্ছে যে নরমাল অবস্থায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে, কিন্তু উচ্চতা ব্যতিরেকে অথবা মাটির নিচে পানি ফোটার মানে টেম্পারেচার, তাপমাত্রার তারতম্য ঘটতে পারে। এই যে আমি একটা নতুন সত্য আবিষ্কার করলাম বেসড অন মাই রিসার্চ, এটি হচ্ছে গবেষণার প্রথম এবং প্রধান কাজ, যে টু কন্ট্রিবিউট ইন দি থিওরিটিক্যাল ওয়ার্ল্ড অফ নলেজ, নিউ ফ্যাক্টস, নিউ ইনফরমেশন, নিউ থিঙ্কিং। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল যে থিওরি এবং রিসার্চ কিভাবে কাজ করে। খুব সহজভাবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম। এর পরের অংশটুকু যেটা হচ্ছে, আরেকটু তাড়াতাড়ি যাইতে হবে কারণ ক্লাসটা আমি শেষ করতে চাই। টাইম ডাইমেনশন অফ সোশ্যাল রিসার্চ। মাইন্ডে একটু মনে রাখতে হবে যে টাইম ডাইমেনশন অফ সোশ্যাল রিসার্চের অনেক উদাহরণগুলো আপনাদের এখান থেকে আমি দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে ধরেন 180তম কোর্সের ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের ডাক্তারদের, এইটাও ধরতে পারি যে আপনাদেরটা কততম কোর্স? সেকেন্ড 181 তো লেখা নেই। সেকেন্ড ব্যাচ স্যার। Second Nipot. সেকেন্ড এফটিসি ফর নিপোট ফ্যাকাল্টি। এটা আসলে 181 আমরা করে দিলে পারতো। তো যাই হোক, এই সেকেন্ড এফটিসি অফ নিপোট ফ্যাকাল্টি, হ্যাঁ, এখন ধরেন আমি এরকম একটা জিনিসে আটারেন্স করলাম যে এই সেকেন্ড নিপোট এফটিসির ফাউন্ডেশন কোর্সের ডাক্তারদের বা পার্টিসিপেন্টদের প্রোফাইল আমি যদি জাস্ট সিম্পলি বলি যে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ফর নিপোট ফ্যাকাল্টি কোলন দিয়ে যদি বলি এ প্রোফাইল অ্যানালাইসিস অথবা প্রোফাইল অ্যানালাইসিস সিম্পলি একটু বলি, আমি এখানে দেখলাম কয়জন মহিলা আছে। আচ্ছা, এক মিনিট। হেড অফিসে এটা থেকে পাবো। আসসালামু আলাইকুম।
এটা হ্যাঁ নজরুল ভাই বলেন। করছে আপডেট করতে হবে। মিটিং এ না আপনি কুইকলি বলেন প্রপোজালটা ওই একটু আপডেট করে দিতে হবে এই তো